টানা ২৯ ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট, জনজীবনের বিপর্যয়। স্থবির ব্যবসা বাণিজ্য, পাম্প না চলায় পানির তীব্র সংকট। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগাম প্রস্তুত জেলা ও বিভাগীয় হাসপাতাল। সব পর্যায়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার। বাগেরহাটে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় বাবা দাদা সহ ৩ জন আটক। রাজশাহী মেডিকেলে গোয়েন্দা পুলিশের অভিযান, হাসপাতাল ও লক্ষ্মীপুর এলাকা থেকে ৩ নারী সহ ১৮ দালাল আটক। চট্টগ্রামের খাতুনগঞ্জে পচে নষ্ট হচ্ছে শত শত বস্তা পেঁয়াজ, বিক্রি করতে না পেরে চাক্তাই খালে ফেলছেন আড়তদাররা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত সিলেট মহানগরীর জনজীবন। স্থবির হয়ে আছে ব্যবসা বাণিজ্য। পাম্প না চলায় বাড়িঘরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না হলে জনদুর্ভোগের পাশাপাশি সিলেটে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সকালে আগুন লাগে সিলেটের কুমারগাঁয়ের বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্রে। দুটি ট্রান্সফরমার পুড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট মহানগরী সহ পুরো জেলা। সন্ধ্যার পর জেলার অনেক স্থানে বিদ্যুৎ ফিরলেও মহানগর এখনও বিদ্যুৎহীন। মেরামত কাজ চলমান থাকলেও কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ চালু হবে সেটি বলতে পারছেন না কর্মকর্তারা। এটা এখন বলা যাবে না, আমরা একটু অ্যাসেসমেন্ট করে তারপরে এটা আমরা করব। কারণ কি হয়েছে, আমরা এখন যেটা হলো দ্রুত গ্রাহককে আমাদের বিদ্যুৎ দিতে হবে, তাই না? এজন্য আমাকে রাত দিন কাজ করতে হবে। এদিকে সকাল থেকে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে গোটা সিলেট শহর। অন্ধকার নামার পর ভোগান্তি বেড়ে যায় বিদ্যুতের আলোয় অভ্যস্ত নগরবাসীর। সেই সাথে পাম্প না চলায় বাসাবাড়িতে নেই পানি সরবরাহ। আমরা পানিহীন হয়ে পড়েছি, বাসায় পানি এক ফুটও নেই। অনেকের আমরা কল দিয়ে চেষ্টা করতেছি অন্য কোথাও থেকে পানি ব্যবস্থা করা যায় কিনা। পানি তো প্রচুর আছে আমার ট্যাঙ্কিতে, রিজার্ভ আছে, কিন্তু মোটর ছাড়তে পারতাছি না, তাদেরকে পানি দিতে পারতাছি। শুধু বাড়িঘরই নয়, দুর্ভোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মোবাইল ফোনের চার্জ শেষ হওয়ার পাশাপাশি সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র অচল হওয়ায় বন্ধ আর্থিক লেনদেন। যেখানে ব্যাংক চলতেছে না, যেখানে অনলাইন কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, যেখানে আজকে ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, কোনো কিছুই কার্যক্রম এখন চালানো সম্ভব নয়। এদিকে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব বাংলাদেশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, গতকাল দুপুর থেকেই তো সিলেটে বিদ্যুৎ নেই এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে, এই পরিস্থিতিটা জানাবেন। আর কর্তৃপক্ষ কি বলছে, এই পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? আপনি জানেন যে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর কিন্তু 29 ঘন্টা হতে চলল। এখন পর্যন্ত সিলেট মহানগরী সহ তার আশপাশের এলাকা, পাশাপাশি বেশ কিছু উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎবিহীন আছে। আপনি বুঝতেই পারছেন যে 29 ঘন্টা ধরে বিদ্যুৎ নেই। আসলে মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে এখন পর্যন্ত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আসলে আমরা দেখেছি যে হাসপাতালে যারা রুগী আছেন। কারণ আপনি জানেন যে সিলেটের একমাত্র যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি যে হাসপাতাল, এই হাসপাতালে প্রায় 1400-এর মতো রুগী ভর্তি আছেন আজকে এখন পর্যন্ত। 29 ঘন্টা কারেন্ট নেই, কিন্তু তারা জেনারেটরের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে যে মূলত যে সেবাগুলো আছে সেগুলো তো ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে সিলেট নগরীর যে বেসরকারি হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, এগুলোতেও কিন্তু রুগীরা ভোগান্তিতে আছেন বিদ্যুৎ না থাকার কারণে। এর পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাসাবাড়িগুলোতে পানির যে সংকট, এটা কিন্তু বেশ চরমে পৌঁছেছে।
কারণ আমরা দেখতে পাচ্ছি যে পানি না থাকার কারণে অনেকে রান্নাবান্না করতে পারছেন না, আর গোসল তো করতেই পারছেন না, আর যে আনুষঙ্গিক যে বিষয় তারাও কিন্তু করতে পারছেন না পানির অভাবে। আমরা যেটা লক্ষ্য করলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পানি সরবরাহের কোনো ব্যবস্থা করা হয়নি। গত এই যে সময়গুলো বিদ্যুৎ ছিল না, এই সময় মানুষের মধ্যে একটা খুব বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিছু ব্যক্তি উদ্যোগে যাদের পানি আছে এবং পুকুর থেকে অনেকে পানি সংগ্রহ করছেন, এগুলো একেবারে যৎসামান্যই বলা চলে প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায়। এর বাইরে আপনি যেটা দেখছিলেন সংবাদে যে ব্যবসায় স্থবিরতা এসেছে, ব্যাংক কার্যক্রম, ইন্টারনেট কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে, পাশাপাশি মোবাইল নেটওয়ার্কও প্রায় বন্ধ। মোটামুটি বলা চলে যে একটা ভূতুড়ের নগরী হিসেবে সিলেট এই মুহূর্তে আছে। আর বিদ্যুৎ বিভাগের কর্মীরা আমাদের যেটা জানিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন। আপনি জানেন যে অগ্নিকাণ্ড ঘটেছে, এর ফলে কিন্তু দুটি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। এই ট্রান্সফরমারগুলো সচল করতে পাশাপাশি বেশ কিছু জায়গা কিন্তু এই যে বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সময় লাগছে। ঢাকা থেকে একটি বিশেষ কারিগরি দল কিন্তু এসে পৌঁছেছে, তারা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগের যিনি এখানকার প্রধান রয়েছেন, প্রধান প্রকৌশলী, তিনি আমাদের জানিয়েছেন যে তাদের 100-এরও বেশি কর্মী গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছেন না কখন নাগাদ তারা বিদ্যুৎ স্বাভাবিক করতে পারবেন, বিদ্যুৎটা সরবরাহ করতে পারবেন। তবে কিছু একটা আশার বাণী তারা আমাদের শুনিয়েছেন যে কিছু কিছু এলাকায় সন্ধ্যার পর থেকে হয়তো তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারেন। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক, বেড, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সহ সরঞ্জামাদি। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সভা ও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খুলনা বিভাগের সরকারি ৬৬টি হাসপাতালের সবকটি করোনা মোকাবিলায় প্রস্তুত। বাগেরহাটের সংক্রমিত রোগীদের চিকিৎসায় আলাদা ৫০ শয্যার হাসপাতাল চালু হয়েছে। নড়াইল সদর হাসপাতালে ২০ শয্যার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রয়েছে। মেহেরপুর চুয়াডাঙ্গায় আধুনিক অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেশন, পর্যাপ্ত পিপি মজুদ আছে। শীতের মৌসুমে এই করোনার যে সেকেন্ড ওয়েভ, এটার একটা প্রভাব এবং একটা প্রকোপ, এটার আমরা খুব সন্দেহ করছি এবং এ ব্যাপারে আমরা সতর্কতামূলক ব্যবস্থা সব রকমের ইনশাল্লাহ নিয়েছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট রোগীদের সেবা দিচ্ছে। সংক্রমণ রোধে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার চিকিৎসক, টেকনিশিয়ান ও নার্স রয়েছেন। শেরপুরে করোনা আক্রান্ত নিশ্চিত হলে তাকে লাল ওয়ার্ডে রেখে করোনার চিকিৎসা দেওয়া হবে। প্রচুর অক্সিজেন মজুত করে রেখেছি, জানি কারো অক্সিজেনের কোনো সমস্যা হয় না। তবে এবার শীতে আমরা সবচেয়ে বেশি নজর দিচ্ছি মাস্কের উপর। মাস্ক ছাড়া আমরা কাউকে হাসপাতালে সেবা দিচ্ছি না, কাউকে ঢুকতে দিচ্ছি না। মানে মাস্ক যার নেই সে কোনো সরকারি সেবা পাবে না। শীতকালে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনকে করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাসপাতালগুলো। আমাদের হাসপাতালে কিভাবে স্বাস্থ্যসেবাটা আরও বৃদ্ধি করা যায় এবং দ্বিতীয় ঢেউ আমরা কিভাবে আরও আন্তরিকভাবে, আরও সমন্বিতভাবে আমরা মোকাবেলা করব, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের রয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে রাজশাহী বিভাগের 10 এবং রংপুরের 2টি হাসপাতাল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনাতে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আর স্বাস্থ্য বিভাগ থেকে কি বলা হয়েছে? তার আগে আমি একটু বলেন যে খুলনা বিভাগে গত মার্চ থেকে এই পর্যন্ত আসলে করোনা রোগী কি পরিমাণ আক্রান্ত হয়েছিল। খুলনা গত মার্চ থেকে এই পর্যন্ত কিন্তু খুলনা বিভাগের 10টি জেলায় 23,532 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন 22,234 জন আর মারা গেছেন 413 জন। সব মিলে আসলে মৃত্যুর হার 1.76 আর সুস্থ হয়েছেন 93.48%। আর করোনার যে দ্বিতীয় ধাপের মোকাবেলার জন্য কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আগেও কিন্তু বলেছিলাম যে যাতে করোনায় যাতে কোনো রোগী আক্রান্ত না হয় সেজন্য কিন্তু খুলনার যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যে মাস্ক ব্যবহারের জন্য যে বাধ্যতামূলক যে অভিযানটা, সেই অভিযানটিকে পরিচালনা করা হয়েছে গত 8 তারিখ থেকে। এবং মাস্ক ব্যবহার না করায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে,
গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকে যাতে মাস্ক ব্যবহার করে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রত্যেককেই কিন্তু আসলে সচেতনতার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বেশ তৎপরতাই কিন্তু আমরা দেখেছি। আর একটা হচ্ছে খুলনা বিভাগের যে 10টি জেলায় কিন্তু মোট সব মিলে 50টি উপজেলা সহ 59টি আসলে হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যে জায়গায় আসলে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর আছে, সেই দপ্তরের সাথে তার দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন খুলনা বিভাগে এই মুহূর্তে 750টি বেড প্রস্তুত রয়েছে, যারা জায়গা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এর পাশাপাশি তবে একটা বিষয় থেকে একটা সংখ্যা থেকে যাচ্ছে, খুলনা বিভাগে কিন্তু যে আইসিইউ বেডের কথা আমরা বলছি, সেই আইসিইউ বেড কিন্তু আসলে খুবই কম। খুলনা বিভাগের 10টি জেলায় মাত্র 14টি আইসিইউ প্রস্তুত রয়েছে। এর মধ্যে খুলনা জেলায় 10টি এবং 7টাতে 4টি। তবে আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে করোনার যে প্রস্তুতি, সে প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ রূপেই আসলে যে সতর্কমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং করোনা রোগীদের যাতে চিকিৎসা দেওয়া হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা রয়েছে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশালে আজ মাস্ক র্যালি করেছে মহানগর পুলিশ। র্যালিটি উদ্বোধন করেন বিএমপি কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। এ সময় নগরবাসীর মধ্যে মাস্ক বিতরণ এবং যানবাহনে করোনা রোধে স্টিকার বিতরণ করা হয়। নগরী করোনামুক্ত রাখতে বসানো হচ্ছে 18টি মাস্ক নিশ্চিতকরণ চেকপোস্ট। নাটোরে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালানো হয়েছে। এ সময় মাস্ক ছাড়া শহরে চলাচলকারী ব্যক্তিদের পথ রোধ করা হয়। মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দিচ্ছে না জেলা পুলিশ। স্বাস্থ্যবিধির বিষয়ে দেশে সচেতনতার ব্যাপক ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। তাই শীতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোধে রোগী শনাক্ত জরুরি। এজন্য 64 জেলায় PCR ল্যাব স্থাপন জরুরি। এ পর্যন্ত 28 জেলায় PCR ল্যাব বসলেও বঞ্চিত 36 জেলা। দেশে করোনা সংক্রমণের 3 মাস পর গত জুনে 64 জেলায় পর্যায়ক্রমে PCR ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। গেল 6 মাসে মাত্র 28 জেলায় এই ল্যাব স্থাপন করা হলেও এগুলোর সক্ষমতা নিয়ে রয়েছে নানা অভিযোগ। PCR ল্যাব না থাকা জেলাগুলোর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী জেলা, বিভাগীয় শহর অথবা ঢাকার ল্যাবে পাঠানো হয়। এতে অনেক সময় নমুনার মান নষ্ট হওয়া এবং রিপোর্ট পেতে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এ কারণে সন্দেহভাজন করোনা রোগী থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। যদি একটা PCR মেশিন আমাদের নড়াইলে থাকতো তাহলে আরও আমরা ব্যাপক সংখ্যক মানুষের পরীক্ষা করতে পারতাম। তবে আমরা সীমিত আকারে পরীক্ষা করছি, সিলেক্টিভ কেস, এমার্জেন্সি কেস। কুড়িগ্রাম, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার নমুনা পরীক্ষা করা হয় রংপুরের PCR ল্যাবে। চরাঞ্চল সহ এসব জেলার মানুষের দুর্ভোগ লাঘবে ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। টেস্ট দেওয়ার পরে কবে নাগাদ এইটার রিপোর্ট আসবে সেটা কেউ জানে না। PCR ল্যাবের ব্যাপারে আমাদের বিভাগীয় অফিস থেকে তদন্ত হয়েছে, তদন্ত পর্যন্ত আমরা এখন হাতে পাইনি। আমাদের বেশি দরকার হলে আমরা PCR ল্যাবের জন্য আবারও যোগাযোগ করব। PCR ল্যাব না থাকায় হাওড়াঞ্চল, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নমুনা পাঠানো হয় সিলেটে। এতে অনেক নমুনাই নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনার অভিযোগ ভুক্তভোগীদের। ল্যাব না থাকায় কোভিড-19 টেস্ট এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব হয়। করোনার ঝুঁকি মোকাবেলা এবং নমুনা পরীক্ষার দ্রুত ফল পেতে সব জেলায় PCR ল্যাব স্থাপন জরুরি মনে করছেন চিকিৎসকরা। 2 দিন 3 দিন পরে রিপোর্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা রিপোর্ট পরবর্তীতে পান তাদের আইসোলেশন নিতে একটু সময় লেগে যায়। দুর্গম পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। এই জেলায় PCR ল্যাব সংকটে নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব হওয়ায় শীতে করোনার সংক্রমণ বাড়ার শঙ্কায় স্থানীয় প্রশাসন। এছাড়া নরসিংদী, ফেনী, নেত্রকোনা, মাদারীপুর সহ বিভিন্ন জেলায়ও ল্যাব সংকটে সঠিক সময়ে করোনার নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শীত মৌসুমে করোনার দ্বিতীয় দফা মোকাবিলায় PCR ল্যাব স্থাপনের পাশাপাশি জিন এক্সপার্ট পদ্ধতি চালু করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
গাজীপুরে কালিয়াকৈরে সূত্রাপুর এলাকায় স্কুলছাত্রী লিমু আক্তার লামিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে ভাড়াটিয়া দম্পতি সুমন ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, বাড়ির পাশের খাল থেকে উদ্ধার হয় মরদেহটি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় 4র্থ শ্রেণীর ছাত্রী লামিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় বিষয়টি জানানো হয়। কিছুদিন আগে বাসা ভাড়ার বকেয়া নিয়ে ভাড়াটিয়া সুমনের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল লামিয়ার পরিবারের। এই ঘটনার সঙ্গে এই হত্যার কোনো যে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা মায়ের পাশ থেকে রোববার চুরি হওয়া 17 দিনের শিশু সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর জেলে সুজন খানের বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবা, দাদা সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানা ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়রা সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিশু সোহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটিকে চুরি ও হত্যা করে পুকুরে ফেলার ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহভাজন পরিবারের 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার রাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে তার 17 দিন বয়সী মেয়ে সোহানা চুরি হয়। পরদিন রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন শিশুটির দাদা আলী হোসেন খান। পুষ্কুরির দিকে আমার ওই চোখ অসুবিধা পুষ্কুরি ওই কোনা কন্যারে দেয় কি জিনিস একটু দেয়। আমি গেছি যাই ওই একটু অন্ধকরণ তো বেশি পরিষ্কার যাই ধারে যাই দিয়ে যাই। যারা এই ধরনের কাজ করছে, নির্দিষ্ট কাজ যারা করেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করার নেওয়া হোক। আমরা সাসপেক্ট হিসাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এ নিয়ে বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, শিশু হত্যার ঘটনায় কি তথ্য আছে আপনার কাছে, আর এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গাবতলা গ্রামে জেলে সুজন খানের বাড়িতে যে শিশু চুরির ঘটনা ঘটেছে, আজকে সকালবেলা আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি, আজ সকালে এই ঘটনায় আপনার তার যে দাদা আলী হোসেন খান, তিনি কিন্তু প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যেয়ে কিন্তু প্রথমেই এই মৃতদেহটি ভাসতে দেখে এবং তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে পুলিশকে জানানো হয়, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। আপনাকে বলে রাখি যে শুরু থেকেই কিন্তু এই পরিবারকে মানে পুলিশ জানতে চাইছিল যে তোমাদের সাথে কারোর বিরোধ আছে কিনা, কিন্তু তারা কিন্তু প্রথম থেকেই বলছিল যে তাদের সাথে প্রতিবেশীদের কারোরই কোনো বিরোধ নেই। কারা এবার এটা চুরি করলো তারা কিন্তু জানে না। এবং পুলিশ যখন ওই বাড়িতে ঘটনার দিনে গেল সোমবার সকালবেলায় কিন্তু তারা দেখেছে যে বাড়ির কোনো দরজা ভাঙ্গা নেই, দরজা খোলা এবং স্বাভাবিকভাবেই মা বাবার পাশ থেকে এই শিশুটিকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ আজকে যখন লাশের খবর পেল তখন তারা ওই বাড়িতে যায় এবং লাশ উদ্ধার করে। এরপরে দুপুরের দিকে এই পরিবারের সদস্য, বিশেষ করে এই মামলার যে বাদী আলী হোসেন খান এবং তার ছেলে সুজন খান সহ আরো একজন স্বজনকে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তারা সন্দেহভাজন হিসেবে তাদেরকে থানায় নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং তাদের কাছ থেকে এখন পর্যন্ত কি কারণে তাকে হত্যা করা হলো সেই বিষয়টা কিন্তু এখনো পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করে কিছু বলছে না। এবং পরিবার এবং এই ঘটনায় যারা জড়িত, এলাকাবাসী কিন্তু স্থানীয়রা কিন্তু দাবি তুলেছে যে এই ঘটনায় যারাই জড়িত হোক তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে 3 নারীসহ 18 দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে মেডিকেল কলেজ হাসপাতাল ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে অসহায় রোগীদের জিম্মি করা, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় এবং হাসপাতাল থেকে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্ত করে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন হাসপাতাল এলাকায় দালাল মুক্ত এবং দূর দূরান্ত থেকে আসা রোগীদের সেবা গ্রহণ নির্বিঘ্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 18 জন আমরা আজকে অ্যারেস্ট করি। এর মধ্যে
অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট আছে, যাদের জোর করে অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া নেয়, জোর করে রোগী তোলে, এরকম অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এটা একটা। আর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং রাজশাহী সরকারি মেডিকেল কলেজ, এখান থেকে আমরা বেশ কিছু দালাল ধরি। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি থাকায় পচে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসব পচা পেঁয়াজ বিক্রি করতে না পেরে চাক্তায় খালে ফেলে দিচ্ছেন আড়তদাররা। চট্টগ্রাম সমুদ্র বন্দরের তথ্য মতে গেল ২ মাসে আমদানি করা ৫৫,০০০ টন পেঁয়াজ ছাড় করেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে চীন ও ভারত থেকে আসা অনেক পেঁয়াজই পচন ধরেছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন রপ্তানিকারক দেশ থেকে কন্টেইনারে তোলার সময় মানা হয়নি যথাযথ নিয়ম, আর বন্দর থেকে আড়তগুলোতে আনার সময়ও নষ্ট হয়েছে অনেক পেঁয়াজ। এদিকে পচা পেঁয়াজের গন্ধে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। আড়তদাররা বলছেন একসঙ্গে অনেক পেঁয়াজ আমদানি হওয়ায় চাহিদার তুলনায় যোগান বেড়ে গেছে। ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এসব পেঁয়াজ ১০ টাকায়ও কিনছেন না কেউ। ফলে বিশাল লোকসানের মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের। খাতুনগঞ্জে পেঁয়াজের পচন চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় বিক্রি কম, পচা পেঁয়াজ খালে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বাজারে পেঁয়াজের দাম এখনো চড়া, অথচ আড়ত থেকে পচা পেঁয়াজ ফেলে দেওয়া হচ্ছে, তো কেন এমনটি হলো? দেখুন, আমরা আসলে আজকে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশ কয়েকটি মকাম ঘুরে দেখেছি। সেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, কিন্তু সেই পেঁয়াজগুলো খুব কম দামেও আসলে কিনতে রাজি হচ্ছে না। সেখানে আমরা দেখেছি ২০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু যেহেতু যে পেঁয়াজগুলো সেখানে আনা হয়েছে সেগুলো আসলে সময় মতো পোর্ট থেকে খালাস না করা এবং নিম্নমানের পেঁয়াজ হওয়ার কারণে সেই পেঁয়াজগুলো এখন কেউ কিনছে না। ফলে শত শত টন পেঁয়াজ আসলে এখন চাক্তাই খাল এবং কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার মতো দৃশ্য আমরা দেখেছি। আপনি জানেন যে গত বছর ঠিক এই সময়ে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা হয়েছিল, ঠিক এবারও সেরকমই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষের যখন পেঁয়াজের চাহিদা ছিল তখন আসলে ব্যবসায়ীদের একটি দুষ্ট চক্র তারা আসলে সিন্ডিকেট করে পেঁয়াজগুলো জমিয়ে রেখেছিল। আবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আসলে একটি বড় রকমের প্রভাব পড়ে, যার ফলশ্রুতিতে এখন আসলে খাতুনগঞ্জের প্রতিটি মকামে পেঁয়াজ পৌঁছে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের ক্রেতা তারা পাচ্ছেন না। এইটি কিন্তু বাস্তবতা হচ্ছে পাইকারি বাজারে ৫৫ টাকা অর্থাৎ ২০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব আমরা দেখছি না। আমরা একটু আগেও একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি বলছেন যে এখানে আসলে ৫৫ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং তাদের কাছে যে সমস্ত পেঁয়াজগুলো আছে সেগুলো কিছুটা মানসম্পন্ন এবং সে কারণে মানুষ সেদিকেই ঝুঁকছে। খাতুনগঞ্জে যে সমস্ত পেঁয়াজগুলো আছে সেগুলো এতটা নিম্নমানের অথবা বন্দরে খালাস হওয়ার সঠিক সময়ে খালাস না হয় সেগুলো পচে গেছে এবং সেখানে আসলে এখন অঙ্কুর গজিয়েছে। সঙ্গত কারণে সে পেঁয়াজগুলো মানুষ কিনছে না এবং এটা নিয়ে আসলে ব্যবসায়ী নেতারা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে আসলে বন্দর থেকে আসলে নানা কারণে সঠিক সময়ে খালাস করতে না পারায় পেঁয়াজগুলো এখন পচে যাচ্ছে। সঙ্গত কারণে কোটি কোটি টাকা লোকসান গোনার একটি সম্ভাবনা তারা দেখছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে পেঁয়াজ বাজারের সর্বশেষ খবরাখবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। মোটর মালিক গ্রুপ ও শ্রমিকদের বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা। পরিবহন মালিক গ্রুপের নেতারা জানান, বাসে চাঁদাবাজি ও অভ্যন্তরীণ দুটি সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব দীর্ঘদিনের। শ্রমিক নেতারা নওগাঁ থেকে পাবনা ও কিশোরগঞ্জ রুট দখল করলে তা নিয়ে বিরোধের শুরু। এই কারণে সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এদিকে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ থেকে কোনো পরিবহন ছিল না, এতে মালিক পক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক। শ্রমিকদের মালিকানাধীন কয়েকটি বাস এই রুটে চলাচল করছে। রুটটা দখল হয়ে যাওয়ার পর আলটিমেটলি সকল মালিকের অনুরোধে সকলে যে না এভাবে যদি সব রুট চলেই যায় তাহলে তো আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, সো আমরা গাড়ি চালাবো না। আমাদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে দিয়েছে। এই ৩২ লক্ষ লোকের চলাচলের বিঘ্ন ঘটানোর লক্ষ্যে তারা চেন কাউন্টার থেকে চেন বন্ধ করে দিয়ে গাড়ি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। গাজীপুরের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর ৫টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে পুড়ে গেছে গুদামে থাকা তুলা, মেশিনারি সহ বিভিন্ন মালামাল। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভোরে মিলগেট এলাকার তুলার গুদামে লাগা ওই আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারি ও মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।